আমার বড় ভাই তো উনি আগে থেকেই ক্যানাডা ট্রান্সপোর্টের গাড়ি চালায়। উনাকে সামনে থেকে এনাতে আসছে। আর আমার যে প্রতিবেশী যে বড় ভাই মুক্তার ভাই, যে আমার আসলে ওয়ান জায়গারই সম্বন্ধে যে যার থেকে জানা আমার, তো তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। তো তখন তো আমি ছোট গাড়ি চালাই বা ওই যে টাটা গাড়ি চালাইছি, বড় গাড়ি চালাইছি। তো তারপরে ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে ভাই আমার তো আসলে এনা ট্রান্সপোর্টে গাড়ি চালানোর শখ বা ওয়ান জায়গায় চালানোর শখ। পরে উনি বললো যে আসলে গাড়ি এগুলো তো বললেই হয় না, এই জন্য লাইসেন্সের দরকার আছে বা নিজের অভিজ্ঞতা দরকার আছে। তখন আসলে আমার হেভি লাইসেন্সটা হয়ে ওঠে না, মিডিয়াম লাইসেন্স দিয়ে আমি ওইসব গাড়ি চালাইছি। তো হেভির জন্য আবেদন করা ছিল। তো মোটামুটি পরে বললাম যে ভাই আমার তো আবেদন করা আছে, আমি হয়তো পেয়ে যাবো। তো বললো আসলে এই লাইসেন্স হাতে পাইলে পরে তো যোগাযোগ করে কিছু করা যায় কিনা দেখবো। তো লাইসেন্স হাতে পাওয়ার পরে তো আমি মানে খুশি দিয়েও যে আমি এখন হয়তো ওয়ান জায়গায় চালাম বা এটা চিন্তা ভাবনা নিয়ে। তো বড় ভাইয়ের সাথে মুক্ত ভাইয়ের সাথে দেখা করলাম যে ভাই আমি তো করছি, এখন আমি কেমনি কি করবো। পরে উনি পার্সোনালি ভাবে যেহেতু আসলে কোম্পানির গাড়ি তো সবার ওরকম অভিজ্ঞতা, উনি আমার যত হেল্প করছে যে অত যখন শিপারিতে আসতো বা গাড়ি গ্যারেজে যাইতো, ঢাকাতে কাজ করে নিয়ে যেত, আমি বলতাম যে আমার নিয়ে দেন, উনি ফোন দিলে আমি আসতাম যাইতাম। তারপর উনি দেখাইতো যে এই জিনিসটা দেখ, আমি চালাইতেছি তুই দেখ এই জিনিসটা। আমি তো আর একেবারে আনারে ছিলাম না, আমি তো চালাইতে পারতাম, বাট কোন জায়গায় সিস্টেমগুলো জানতাম না, ধারণাগুলো মানে আমার দেওয়ার পরে। তো মোটামুটি এভাবে হওয়ার পরে যখন আমি মোটামুটি ওনার অল্প অল্প করে মানে শিপারিতে টার্মিনালে বা ওই প্লেস করার সময় লুক চোখের আড়ালে উনি আমার কিছু কিছু যখন দিছে, তখন আমি টাইম করছি বা আগে পিছিয়ে নেওয়ার পরে যখন বুঝতে পারছে উনি যে তা হবে, তখন উনি আমার নিয়ে আসলে আমাদের গাজীপুরের যে ম্যানেজার ওনার সাথে কথা বললো যে ভাই অত ড্রাইভার লাইসেন্সের সব আছে, ওরা চাকরির জন্য আসলে করতাম। তো এরপরে আর কি উনি ওইভাবে এই আসলে ওনার ওনার অবদানটা অনেক অনেক বেশি ছিল। গাড়ি চালানো অবস্থায় একটা চালকের কি শতভাগ তার স্টাফের উপরে নির্ভরশীল হওয়া উচিত নাকি, এই বিষয়ে আপনি কি বলতে চান? না না, কখনোই স্টাফের উপরে 50% শিওর স্টাফের উপরে হওয়া যাবে না। পুরোটাই নিজের উপরে নিজের কন্ট্রোল থাকতে হবে। আমার যদি মনে হয় ডাইনে যাবে তাহলে আমি ডাইনে নিব, আমার যদি মনে হয় যাবে না তাহলে আমি নিব না। স্টাফ তো আরো কিছু বলতে পারে, আমি এখান থেকে যা দেখবো তা দেখে না, ও যা দেখে আমি তা দেখি না। তো আমি যেহেতু চালকের পজিশনে আছি, তাহলে আমার ডিসিশনটাই আমার কাজ করতে হবে, ওর ডিসিশন না। এই গাড়ি চালানো অবস্থায় অনেক যাত্রী বলে গাড়ি আস্তে চালাচ্ছেন কেন, জোরে চালাচ্ছেন কেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে, গালাগালি পর্যন্ত করে। তো যাত্রীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি? আসলে যাত্রীদের উদ্দেশ্যে বলা হলো এটাই, গাড়ি জোরে চালাক বা আস্তে চালাক সেটা বড় কথা না, আপনি নিরাপদে যাচ্ছে কিনা সেটা খেয়াল করবেন। যাত্রীদের আপনি নিরাপদে বাড়ি পৌঁছাচ্ছেন কিনা সেটা খেয়াল করবেন। গাড়ি জোরে চালাক বা আস্তে চালাক, আপনার নিরাপদে গন্তব্যস্থলে হোক না 1 ঘন্টা পরে, আপনি নিরাপদে বাড়ি যেতে পারবেন। আধা ঘন্টা আগে যাওয়ার কারণে 1 ঘন্টা আগে যাওয়ার কারণে যদি আল্লাহ না করুক আপনি একটা দুর্ঘটনার শিকার হন, এইগুলো আসলে আপনার মাথা থেকে ঝাইরা অবশ্যই ভ্রমণের সময় পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হন, যাতে আপনি গাড়িতে উঠেই বলতে পারেন যে ড্রাইভার সাহেব দেখে শুনে আস্তে ধীরে যান, যাতে আমরা ভালোভাবে পৌঁছে যেতে পারি। প্রত্যেকটা যাত্রীর এই মনোভাবটা থাকা দরকার। যাত্রীদের এই মনোভাবটা রাখলে আমার মনে হয় সবার জন্যই ভালো হবে। তো অনেক সময় হয় কি, আপনি একটা মানে এক যাত্রীকে ভালোভাবেই মানে তার গন্তব্যস্থলে পৌঁছে দিলেন, আপনার উপরে খুশি হয়ে গিফট বা উপহার দিল, তো কখনো এরকম হয়েছে নাকি? এরকম একটা যদি মজার ঘটনা বলি। এটা আসলে এরকম একটা একদিন রাত্রেবেলা যখন আমি গাজীপুর থেকে যাচ্ছি, টঙ্গী থেকে আমার এক যাত্রী হচ্ছে, সম্ভবত সে বিদেশ থেকে আসছে, এয়ারপোর্টের যাত্রী, টঙ্গী থেকে উঠছে। তার সাথে সে প্রায় 12 বছর পরে মানে বাংলাদেশে আসছে, দীর্ঘ 12 বছর পরে। তো তার সাথে মোটামুটি ভালো মাল সাবান, অনেক মাল সাবান ছিল। এবং মানে পরবর্তী জানতে পারছি সে বাড়িতে কাউরে না জানাইয়া দেশে আসছে। আচ্ছা। এবং সে রাত্রেবেলা মানে এরকম একটা সময় নিয়ে উনি 11:30টার দিকে টঙ্গী থেকে গাড়িতে উঠছে। তো ওনার চিন্তাধারা ছিল যে রাতে 3টা-4টার ভিতরে যদি বাড়িতে পৌঁছাই, মানে রাত থেকে ঘরে শুয়ে থাকবো, যাতে সকালবেলা ওনার উঠে আমার দেয়, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, মানে পরে বুঝতে পারছি। তো ওই দিনকে ওনার নিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়ি বিশ্ব রোড হয়তো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে বিশাল জ্যাম। ওইখানে জ্যামে দাঁড়াইয়া আমার ফজর আজান দিয়ে দিছে ব্রাহ্মণবাড়ি বিশ্ব রোড। ব্রাহ্মণবাড়ি ফজর আজান দিয়ে দিছে। এখন ওই লোক পর পিছন থেকে বাইক কখন যাবেন, কখন আমি দেখতেছেন তো সামনে জ্যাম, আমি তো যাইতেই পারতেছি না, কখন যাবো আমি কেমনি? এখানে জাম ছুটলে না বলা যাবে হয়তো মোটামুটি হয়তো 10 মিনিট এদিক সেদিক বা আধা ঘন্টা এদিক সেদিক। তো পরে বিশ্ব রোড পার হওয়ার পরে মানে আমি খুব ক্যাপাসিটি করে দেখা গেছে একটু কাঁচা ভালো রাস্তা মিলিয়েছিল, একটা সাইডে বের হয়েছি। বের হওয়ার পরে মোটামুটি আমার আগে পিছে ডাইনে বা কোথাও কোনো গাড়ি নেই, শুধু আমি একলা রোডে, এরকম একটা পরিস্থিতি। তো আমিও ভোরবেলা যখন তখন মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, মানে গুড়ি গুড়ি একটা বৃষ্টির মতো, আমি মানে আমার কোথাও ব্রেক করা লাগেনি। আমি আমার জিপিএস এর গতি দিয়ে চলতেছি, কিন্তু ব্রেক না করার কারণে আমি খুব অল্প সময়ে সিলেট পৌঁছে গেছি। মানে সকালটা মানুষের ঘুম ভাঙার আমি পৌঁছে গেছি সিলেট, এরকম একটা অবস্থা। এখন এই লোক পরে খুব
মানে খুব আন্তরিক এবং খুশি হওয়ার পরে আমার বলতেছে স্যার আমি তো চিন্তা করছি আজকে আমরা রাত্র বাড়িতে পৌঁছাতে পারবো না, দিয়ে রাত তো একটা গেছি, এই আজকে সারাদিন আমরা পৌঁছাতে পারবো না। যাক আপনার ঈদে অনেক ভালো লাগলো, অনেক খুশি হলাম, এটা সেটা বলার পরে ওনার বক্স লাগেজ থেকে একটা চকলেটের বক্স বের করে দিচ্ছে আমার, যে এটা আপনি বাসায় নিয়ে যাবেন, এটা আমি খুশি হয়ে দিলাম। মানে এই একটা আন্তরিকতা উনি আমার দেখে গেছে, এই আর কি। তো ভাই বর্তমানে তো আপনি হিনো 1J মডেলের গাড়ি চালাচ্ছেন, তো এই 1J গাড়ি সম্পর্কে আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে কিছু ভালো দিক এবং খারাপ দিক বলতেন। আসলে 1J গাড়ি আমার জানার মতো, আমার অভিজ্ঞতা যে বাংলাদেশের রোডের সাথে 1J-র মতো খাপ খাইয়ে নেওয়া বা 1J-র মতো মানানসই গাড়ি আমার মনে হয় না দ্বিতীয়টা আছে। বাংলাদেশের সাথে যেভাবে 1J যেভাবে মানিয়ে নিছে 1J গাড়ি, আসলে এটার মূল উপকারিতা হলো এটা খুব রেডি পিক আপ নেই, খুব রেডি পিক আপ নেয়, যে কোনো সিচুয়েশন থেকে এই গাড়িটা নিয়ে বের হয়ে যাওয়া যায়, যেটা আসলে ইন্ডিয়ান গাড়িতে ওরকমটা হয় না, একটু লেট পিক আপ হয় বা একটু ছাইলা দেই করে। তো এটা আসলে এটা একটা ভালো দিক, সাউন্ড সব দিক দিয়ে মোটামুটি ভালো দিক। এবং এটার খারাপ দিকটা হলো বৃষ্টি। আচ্ছা, এটা এরকম একটা গাড়ি, এটা শুকনাতে যত বেশি ক্ষমতাশীল তত বেশি দুর্বল বৃষ্টিতে। বৃষ্টিতে এই গাড়িটা অন্যান্য গাড়িও মানে সব গাড়ি করে কম বেশ, কিন্তু এই 1J গাড়িটা স্লিপের সম্ভাবনা খুব বেশি। এই 1J গাড়ি বৃষ্টিতে একেবারেই দুর্বল। সবচেয়ে খারাপ দিক হলো বৃষ্টিতে ব্রেক করলেই গাড়ি ডাইন বাম করে। তো খারাপ দিকটা হলো আসলে বৃষ্টির কারণে, আর ভালো দিকটা হলো শুকনার দিনে এটা যে কোনো সিচুয়েশন, যে কোনো জায়গা দিয়ে আপনার যেভাবে খুশি ওভাবে চলে যেতে পারবেন এই গাড়িটা নিয়ে অন্তত। সেটাই। তো বৃষ্টির ভিতরে কখনো রিক্সের ভিতরে পড়েছেন এই গাড়ি নিয়ে? বৃষ্টির ভিতরে রিক্সে একবার পড়ছিলাম, তো ওরকম না, যাই হোক আল্লাহর রহমতে ওরকম ভাবে ঘটে নাই। কিন্তু গাড়িটা আমার মানে আমি গাড়ি নিয়ে আসতেছিলাম, বৃষ্টির কারণে আমি হয়তো 45-50 এরকম স্পিড, ও হঠাৎ করে সামনে এক অটো ওভারটেক করার পরে সামনে আরেক অটো ব্রেক করছে। ব্রেক করার কারণে আমি শুধু খালি ব্রেকে পাটা দিছি, আর অটোটা উড়ান দিছে, আমি ব্রেকে পাটা অটো উড়ান দিছে। এরকম একটা সিচুয়েশন আল্লাহ আছে যে আমার ডাইনে বামে আগে পিছনে কোনো গাড়ি ছিল না, গাড়ি বামে টেনে যেতেছে, আমি ডাইনে কাটার পরে গাড়ি আবার ডাইনে নেমে যেতেছে, আবার বামে কাটছি। মানে এভাবে ডাইনে বাম তিনটা বামে তিনটা কাইট দেওয়ার পরে মানে গাড়ি এরকম যাত্রী সব দাঁড়াই গেছে গাড়ির ভিতরে। আমার সুপারভাইজার হেল্পার সহ চিৎকার দিয়ে উঠছে, গাড়ি চলে যেতেছে ক্ষেত্রের দিকে, এরকম ভাবে গাড়ি বাবলিং করতেছে। তো যাই হোক আল্লাহর রহমত পরে আমি তো ব্রেক থেকে পার নামায়া মোটামুটি করছি, গাড়ি এই একটা অটোর পিছনে ব্রেক হয়ে গেছে, মানে স্টার্ট বন্ধ হয়ে গেছে। এই একটা পড়ছিলাম আর কি, এটা তো মোটামুটি 4-5 বছর আগে আর কি। এরপরে আমার মতো ওরকম হয়নি। এই যে মিৎসুবিশি ফুসো BM117 যে গাড়িটা, এই যে বর্তমানে এনাতে তো অনেকগুলাই আছে, এটা সম্ভবত আপনি চালাইছেন। তো এই ফুসো গাড়ির সাথে এই 1J গাড়ির যদি তুলনা করেন তাহলে কোনটাকে এগিয়ে রাখবেন আপনি? অবশ্যই 1J, 1J অবশ্যই 1J। মানে একটু পার্থক্য যদি আসলে ফুসো গাড়িটার মানে এটার যে সাউন্ড আর 1J এর সাউন্ড, একজন ড্রাইভার গাড়িতে বসার পরে অ্যাক্সিলারেটর পাড়া দেওয়ার পরে সাউন্ডটি বলে দেবে আপনারে কোনটা চাচ্ছে কোনটা দিচ্ছেন, এখন কোনটা আসছে আর কোনটা দিবেন। কিন্তু আসলে ফুসোতে সাউন্ডলেস, তো ওটা তো আসলে এরকমভাবে এই দিক নির্দেশগুলো আসে না, একজন ড্রাইভার কাছে দিক নির্দেশ আসে না। হয়তো বহুদিন চালাইলে মোটামুটি একটা আইডিয়া হয়, কিন্তু 1J যেভাবে দিক নির্দেশনা ওর সাউন্ডে দিয়ে দেয়, ফুসোতে আসলে ওর সাউন্ডে ওর দিক নির্দেশনা দেয় না। আর বর্তমানে ফুসো গাড়িতে রেডি পিক আপ ভালো, কিন্তু এই গাড়িগুলো আসলে শুরুতেই মানে যে আমাদের যে সমস্যাগুলো করে গাড়িতে সামনের চাকাগুলো মানে প্রায়শই দেখা গেছে চাকা খায় অনেক পরিমাণে, যেটা আসলে 1J গাড়িতে নাই। টায়ার রড পুস্টরগুলো এগুলোর মানে হয়তো যে কোনো টেকনিক্যাল প্রবলেম আছে, এই গাড়িগুলোতে টায়ার চাকা খাওয়ার প্রবণতা খুব বেশি, যেটা আসলে 1J-তে নাই। ওই ফুসো গাড়িটা অনেক হিট হয়, ইঞ্জিন অনেক হিট হওয়ার কারণ চালক আসলে বসতে গিয়ে খুবই সমস্যায় পড়তে হয়, যেটা আপনি 500 কিলোমিটার চালাইলে যেই হিট হবে না 1J গাড়ি, ওটা 200 কিলোমিটার চালাইলে ওই চেয়ে বেশি হিট হয়, 1J-তে বেশি হিট হয়ে যায়। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা ফুসো গাড়ি। এছাড়া বৃষ্টির ভিতরে ওই গাড়ির পারফরমেন্স কিরকম? বৃষ্টি বিষয়ে ওভারঅল সব গাড়িতে একটু সমস্যা থাকে, ওটাও যে আহামরি ভালো তা না, তবে মানে 1J চাইতে ওটা একটু বেটার। ওই গাড়িটা আসলে চেসিসটা একটু পাতলা, তো এই জন্য একটু কম। তো এই যে দূরপাল্লা রোডে গাড়ি চালানো, অনেক সময় রাতে গাড়ি চালানো লাগে, তো রাতে গাড়ি চালানোর সময় কখনো ডাকাতির সম্মুখীন হয়েছেন আপনি? না, আমি আসলে এরকম কোনো সম্মুখীন এখন পর্যন্ত হইনি। আচ্ছা, এছাড়া আপনার সামনের গাড়ি ডাকাতি হয়েছে এরকম কিছু? না, এরকম আসলে ডাকাতি আমি শুনছি এরকম হইতেছে, কিন্তু আমি যাওয়ার পর কিছু নেই। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে এই যে রাতে গাড়ি চালানোর সময় অনেক চালকের সাথে ভৌতিক ঘটনা ঘটে, এরকম কিছু হয়েছে নাকি আপনার সাথে? এটা আসলে হয়েছে 2016-17 সালের দিকে, তখন আমি আসলে একটা কোম্পানি গাড়ি চালাইতাম। তো ওই
ইফাত মোটরসের যে নতুন গাড়িগুলো বিক্রি করে ওরা, ওই বিক্রিত গাড়ি আমরা পৌঁছে দিতাম। তো আমি যাচ্ছিলাম যশোর, তো ঘাট দিয়া যাচ্ছিলাম আমি। দৌলতদিয়া পার হওয়ার পরে, মানে ঘাট পার গলন্দমোড় পার হওয়ার পরে বামে চাপাইয়া মোটামুটি চা খাইয়া, আমি তো পান খাই কন্টিনিউ, চাটা খাইয়া পরে পান খাইতেছি, পানটা মুখে দিয়া আমি রওনা দিছি। এখন ওই কিছুতে তারপর একটা রেল ক্রসিং করে আর কি। তো রেল ক্রসিংটা পার হওয়ার পরে মানে আমি দেখতেছি আমার ডাইনে আগে পিছনে গাড়ি নেই, আমি একা। রাত মোটামুটি 2:30-3টা মতো বাজে। তো আমি তো ফুল ফ্রেশ ছিলাম, মানে চাটা খাইয়া কেবল টান দিছি, পান চাপাইতেছি, মানে ঘুমেরও কোনো ভাব নাই। কারণ আমার মনে হচ্ছে সামনে যেন কি একটা আমার ইশারা দিতেছে, থামেন বা কিছু এরকম একটা ইশারা দিতেছে। আমি তো অবাক, আমি তো গাড়ির স্পিডটা বাড়াই দিচ্ছি, রাত্রেবেলা ঢাকা তো কিন্তু আমি যতটা সামনে যেতেছিলাম ওটা ততটা কমতেছিল। মানে দূর থেকে মনে হচ্ছে একজন কেউ দাঁড়ায় আছে বা কেউ আছে এরকম বোঝা যেতেছে। আমি যত কাছে যেতেছি এটা কেমন কমতেছে, মানে এক পর্যায়ে সামনে আমি মোটামুটি একটা ভয় পেয়ে গেছি যে কি না কি হয় বা কি যতটুকু সামনে যাওয়ার পরে আমি হেড দেওয়ার পরে মানে আমার সামনে কিছু দেখতেছি হঠাৎ এই কোথায় গেল। একটা লোক গেলে তো দেখবো, টাইম কোথাও গেলে তো দেখবো, কিন্তু এখানে দাঁড়ানো অবস্থায় আস্তে আস্তে কমতেছিল এক পর্যায়ে নাই, ভ্যানিশ। তো তারপরে আমি ডান বাম কোনো দিকে তাকাই, আমি সোজা খালি আমার মতো যেতেছি, চলে গেছে। এইটুকু একটা হয়েছিল আর কি। তো অনেক সময় হয় কি, অনেক যাত্রীর কাছে টাকা পয়সা থাকে না, হয়তো বা বিপদে পড়ে এক যাত্রী আপনাকে বললো যে ভাই আমার কাছে টাকা নেই, আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দেন। সেক্ষেত্রে আপনার কি করার থাকে, বা এর আগে আপনার সাথে এরকম ঘটনা ঘটছে নাকি, যদি এই বিষয়ে বলতেন। আসলে এগুলো যারা করতেছে বা ইদানিং দেখি অনেক প্র্যাঙ্ক ভিডিও করে বা অনেক সাহায্যের জন্য ভিডিও করে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আসলে এটা আপনি কারো মনুষ্যত্ব কিভাবে দেখবেন? আমি একটা কোম্পানি চাকরি করি, এই কোম্পানির একটা রুলস আছে, আপনি অতিরিক্ত যাত্রী নিতে পারবেন না, টিকিট যাত্রী নিতে পারবেন না, রাস্তা থেকে যাত্রী তুলতে পারবেন না। আমাদের বিভিন্ন জায়গায় চেকার আছে, চেক দেখে যদি এরকম 19-20 কোথাও হয়, নগদে কিন্তু মামলা দেওয়া, মানে একটা লোক যদি ওভার কোনো রকম পায় 1500 টাকা একটা মামলা দেয় আমাদের কোম্পানিতে। এখন হঠাৎ করে যদি কেউ আইসা বলে যে ভাই আমি সিলেট যাবো বা আমি খুলনা যাবো, আমার একটু পৌঁছায় দেন, সেক্ষেত্রে কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, আমার সম্ভব করতে আমি অতটুকু করতে পারবো যতটুকু পর্যন্ত আমার ক্যাপাসিটি আছে, যতটুকু পর্যন্ত আমার ক্যাপাসিটি আমি ওইটুকু তারা সাহায্য করতে পারবো যে ভাই আমি চলেন আপনার ওইটুকু পর্যন্ত আগে দেই, এরপর আপনাকে অন্য একটা গাড়ির ব্যবস্থা করেন, আমি এরপর যেতে পারবো না বা নিতে পারবো না। এখন মানুষ হিসাবে এইটুকু উপকার কারো করা যেতে পারে, কিন্তু আসলে অতিরিক্ত মহত্ব দেখাতে লাভ নেই। আমি বিপদে পড়ে তো কারো মহত্ব দেখাতে পারবো না, কিন্তু আমার ক্যাপাসিটি যতটুকু আছে আমি ঠিক ততটুকু উপকার সবার জন্যই করার চেষ্টা করি এবং আগামীতেও করবো ইনশাআল্লাহ। তো এই যে বর্তমান সময়ে যে পরিবহন ব্যবসাটা আস্তে আস্তে কিন্তু অবনতির দিকে, তো এটার মূল কারণ হিসেবে আপনি কি বলতে চান বা কি বলার আছে? আসলে পরিবহনের একটা সময় পরিবহন, আমাদের বিষয়টা বলে ড্রাইভার যারা একটা সময় দেখতাম, হয়তো আমি তো অত আগে আসি না পরিবহন জগতে, তো দেখতাম, দূর থেকে দেখতাম, জানতাম বা লোকমুখে শুনতাম ড্রাইভারদের একটা কদর ছিল। ড্রাইভার মানে একটা বিশাল কিছু। তো এই যে আর পরিবহন যদি কেউ একটা বড় গাড়ি চালাইতো বা বড় বাস চালায়, তারা দেখলো তো মানে 2-4 এমনিতে সম্মানিত বা অনেক রকম কিছু করতো। এটা আসলে কালের বিবর্তনে, কালের পরিবর্তনে আমরা এই পরিবহন জগতের ড্রাইভার যারা আছি বা স্টাফ যারা আছি, তাদের নিজেদের অনেক ভুলভ্রান্তির কারণে কিন্তু আমরা নিজেদের ধ্বংস করে দিয়েছি। অনেক ভুলভ্রান্তি বলতে আসলে আমরা আগে যেরকম সিনিয়র জুনিয়র একটা সম্মান ছিল, হেল্পার ড্রাইভারের একটা দূরত্ব ছিল, সেটাই এটা কিন্তু আমরা দিন দিন আমরা নিজেরাই কমাই ফেলতেছি। কমাই ফেলার কারণেই আমরা নিজেরা পাবলিকের কাছ থেকে আমাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। এইগুলোর কারণে পরিবহন জগতেও আস্তে আস্তে এরকম একটা দশ তৈরি হচ্ছে। পরিবহন ব্যবসার ক্ষতি বলতে লিলেন গাড়িতে আসার কারণে গাড়ির পরিমাণটা বেশি হয়ে গেছে। পরিমাণটা বেশি হওয়ার কারণে অবশ্যই ব্যবসার ক্ষতি। আমি ওয়ান গাড়িতে একটা গাড়ি ঘুরে আসলে যদি 200 লিটার তেল খরচ হয়, লিলেন গাড়িতে তেল খরচ হবে 160 থেকে 70। তো ওর 30 লিটার তেল এমনিতে কম লাগতেছে, ও তো 600 টাকার ভাড়া 550 টাকা 500 টাকা নিতে পারতেছে, সেটাই আমি তো সেটা পারতেছি না। এই জন্য বড় বড় কোম্পানির ব্যবসায়ী যারা মানে জাপানি গাড়িতে যারা ব্যবসা করতে, তারা ক্রমশই ক্ষতির দিকে যাচ্ছে এইসব কারণে, এইগুলোর কারণে। তো বাসলাবাদদেরকে কেমন চোখে দেখেন এবং তাদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন। আসলে বাসলাবাররা কিন্তু আসলে অরিজিনাল হিরো যারা বাসলাবার। কারণ আমি সবুজ আজকে আমার 2-4 জন লোকে চিনে বা যতটুকু চিনে জানে, এটা কিন্তু বাসলাবারদের কারণে। বা বাংলাদেশে যত ড্রাইভারই আছে যাদের নাম 2-4 জন জানে শুনে, এগুলো কিন্তু আসলে বাসলাবার থেকেই হয়েছি। বাসলাবার না থাকলে এদেরকে ওরকমভাবে চিনতো না। তো বাসলাবার উদ্দেশ্য আসলে বলা এটাই, ওরা কিন্তু আসলে ওদের জন্য অনেক সময় মায়া হয়, অনেক সময় ই লাগে, ওরা আসলে রোদ বৃষ্টি এর ভিতরে রাস্তাঘাটের ধুলা বালু থেকে সব কিছু উপেক্ষা করে কিন্তু ওরা ভিডিও করার জন্য ইয়ে থাকে, একটা ডিবারের জন্য বসে থাকে, দাঁড়ায় থাকে। তো ওদের আসলে এই মত
উদ্দেশ্যতা আন্তরিকতা খুব ভালো লাগে। তবে কিছু কিছু ক্ষেত্রে অনেকেই আছে, অনেক কিছু বাস লাভার আছে যারা ওই গাড়িতে ওইটা ভিডিও করে বা ভিডিও বানানো অবস্থায় ওস্তাদ ওই গাড়িটা ওভারটেক করেন, ওই গাড়ির এই অতিরিক্ত যে গতিটা, অতিরিক্ত গতি উস্কানিমূলক যে কথাগুলো, এগুলো আসলে বাসলাবাদের ক্ষেত্রে ওদের কাছে আসলে কখনো আশা করি না। বা সবার উদ্দেশ্যে বাসলাবাদের উদ্দেশ্যে এই কথাটা থাকবে আমার, যে কখনো কারো উস্কানি যাতে কেউ না দেয়। সেটাই। ভিডিও করে ডিপার নেওয়া সব কিছু ঠিক আছে, কিন্তু উস্কানিমূলক কোনো কথা বললে কোনো ড্রাইভার অতিরিক্ত স্পিডে গাড়ি চালাইতে গিয়ে আল্লাহ না করে যদি দুর্ঘটনার শিকার হয়, এরকম ঘটনা থেকে না ঘটে, কোনো বাসলাবাদে এরকম কোনো ড্রাইভার উৎসাহিত না করে। সেটাই। তো ভাই ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং আপনার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। আবারও আপনাকে জানাতে চাচ্ছি ধন্যবাদ। তো আমাদের সাথে থেকে যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাইতেছি এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো ভাই ভালো থাকবেন, আর সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইও আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।